হ্যালো ভিউয়ার্স, অসুবিধার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস পাস বা জেনারেলে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসই B2 পেপারটি রয়েছে, প্রাক আধুনিক যুগের ইউরোপ, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ফিপ ও ভ্যাসালেজ। এই ফিপ ও ভ্যাসালেজ প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং আলোচনা শেষে যে উত্তরটি তোমাদেরকে প্রোভাইড করবো। এ প্রসঙ্গে যাওয়ার আগে এটা বলবো, তোমাদের এই ডিএসই B2 পেপারটির যে সিলেবাস, সাজেশন এবং সাজেশন ধরে ইতিমধ্যে একাধিক প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আমি আপলোড করেছি। তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। প্রতিটি ভিডিও তোমাদের ক্লাস রিলেটেড ভিডিও এবং এখনো সাজেশন ওয়াইজ যেসব প্রশ্নগুলো এখনো বাকি আছে আমার ক্লাস নিতে, তা আমি একের পর এক ভিডিও ক্লাসের মাধ্যমে তার আলোচনা, ডিটেলস, ব্যাখ্যা সহ সেই বিষয়বস্তুগুলিকে তোমাদের সামনে এনে হাজির করব। তাই আমার এই চ্যানেলকে তোমরা এখনো যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, চ্যানেলের পাশে থাকবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি আমরা একবার দেখে নিই। দেখো, সিইউ বিএ হিস্ট্রি জেনারেল 6 সেমিস্টার ডিএসসি B2, এখানে একটি 5 নম্বরের প্রশ্ন, ইউরোপে সামন্ততান্ত্রিক ব্যবস্থায় ফিপ ও ভ্যাসালেজ। মূলত প্রশ্ন হচ্ছে ফিপ ভ্যাসালেজ, আবার এই দুটির মধ্যে মূল আলোচনার বিষয় হচ্ছে ভ্যাসালেজ। ফিপটা খুব বিশাল কিছু ব্যাপার নয়, ভ্যাসালেজটাই মূলত ব্যাপার। তা ভ্যাসালেজ কথাটাই সামন্ততন্ত্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং সামন্ততান্ত্রিক ব্যবস্থার মূল যে ভিত্তি, সেই ভিত্তিটাই হচ্ছে কিন্তু ভ্যাসালেজ। তা দেখো, সামন্ততন্ত্র সম্পর্কে অনেক কিছু প্রশ্ন রয়েছে ইউরোপে এবং সামন্ততন্ত্র অনার্স লেভেলে অনেক পড়াশোনা করতে হয় এবং এর উপরে অনেক প্রশ্ন আছে। যেমন সামন্ততন্ত্র থেকে একটা বড় প্রশ্ন আছে সামন্ততন্ত্রের যুগ সন্ধিক্ষণ বিতর্ক, যেটা 20 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি এর পরের যে ভিডিও ক্লাস তোমাদের দেব, সেই 20 নম্বরের প্রথম যে সাজেশনের প্রশ্নটি আছে সামন্ততন্ত্রের উপরে, সামন্ততন্ত্রের যুগ সন্ধিক্ষণ বিতর্ক, ধনতন্ত্র থেকে পুঁজিবাদে উত্তর, ওই প্রশ্নটা নিয়ে পরের ক্লাসে আলোচনা করব। তাই এটা একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন, এই সামন্ততন্ত্রের পতনটা হলো কিভাবে হলো, তার আভ্যন্তরীণ কারণ কি বা বাহ্যিক কারণটা কি, এটা একটা বড় প্রশ্ন। আবার সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য একটা প্রশ্ন, সামন্ততন্ত্রের বিভিন্ন পূর্ব ইউরোপে সামন্ততন্ত্র বহুদিন টিকে থাকে, পশ্চিম ইউরোপে ধ্বংস হয়ে যায়, পূর্ব ইউরোপে টিকে থাকে, তা সেটা কেন টিকে থাকে, এটা একটা প্রশ্ন। আর সামন্ততন্ত্রের ভিতরে অনেকগুলো 5 নম্বরের 17 টিকা থাকে, যেমন তার মধ্যে ফিপ ভ্যাসালেজ একটা, ম্যানর ব্যবস্থা একটা, সামন্ততন্ত্রের গুরুত্ব একটা রয়েছে এবং সামন্ততন্ত্রের যে সেনাবাহিনী থাকতো তাদের বলা হতো নাইট, সে নাইটদের একটা আদর্শ আছে শিবভালরি, শিবভালরিটা কি। তো এরকম একাধিক প্রশ্ন রয়েছে সামন্ততন্ত্র থেকে। আসলে ইউরোপে বহুদিন, মানে প্রায় কয়েকশো বছর এই সামন্ততন্ত্র ইউরোপে টিকে ছিল। সামন্ততন্ত্র কথাটা মানে এর বাংলা জমিদারি ব্যবস্থা, আমাদের বাংলাদেশে যে জমিদারি ব্যবস্থা ছিল ঠিক সেরকম ইউরোপে যেটা ছিল তাকে আমরা বলি সামন্ত, জমির মালিক যিনি তাকে আমরা বলি সামন্ত। তা আমরা প্রথমে দেখবো যে সামন্ততন্ত্র কেন গড়ে উঠছে। সামন্ততন্ত্র এই কারণে গড়ে উঠছে, আমরা জানি যে মধ্যযুগে ইউরোপে ক্যারিলিঞ্জিও বলে একটি সাম্রাজ্য গড়ে উঠেছিল, শার্লামেন তৈরি করেছিলেন। এই শার্লামেন যখন মারা যান তখন এই ক্যারিলিঞ্জিও সাম্রাজ্য কিন্তু ভেঙে পড়ে এবং এই রাজ্যটি বিভাজিত হয়, এই সাম্রাজ্য বিভাজিত হয়। ফলে বিভিন্ন অঞ্চলের নিরাপত্তা নিয়ে একটা বিশাল বড় প্রশ্ন দেখা দেয়, মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে, মানুষের সম্পত্তি, জীবন একটা বিপদের সম্মুখীন হয়। তখন বিভিন্ন মানুষেরা, মানে বিভিন্ন অঞ্চলের যারা সামন্ত প্রভু, জমির যারা মালিক, তারা তখন সেই অঞ্চলের নিরাপত্তা দেওয়ার জন্য এগিয়ে আসে এবং সেই অঞ্চলের মানুষেরা, সাধারণ মানুষেরা সেই সামন্ত প্রভুর শরণাপন্ন হয়। এইভাবে ওই সামন্ত প্রভু ওই অঞ্চলের একজন রাজা বা লর্ডে পরিণত হন। সম্রাট তার রাজ্যের শাসন ক্ষমতা এইভাবে বিভিন্ন তার অনুগত বিভিন্ন সামন্ত প্রভুদের মধ্যে ভাগ করে দিয়েছিলেন। মানে এক একটা অঞ্চলের সর্বেসর্বা বা শক্তিশালী ব্যক্তি কিন্তু সেই সামন্ত প্রভু হয়ে উঠেছিলেন। এটা ছিল একটা আঞ্চলিক প্রশাসনিক ব্যবস্থা, কারণ ওই অঞ্চলে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে যিনি সামন্ত প্রভু, তিনি ওই অঞ্চলের সর্বময় কর্তা, তিনি ওখানকার রাজা এবং তিনি একটা দুর্গ তৈরি করতেন। সেই দুর্গে তার সেনাবাহিনী থাকতো, তার জমিদারিটা দেখাশোনা করার জন্য আলাদা সেনাবাহিনী গঠিত হতো, যাদেরকে নাইট বলবো, যে সেনাদের। এবং সেই অঞ্চলে তার যেসব কৃতদাস ভূমিদাসেরা থাকতেন বা তার যে প্রজারা থাকতেন, সেই প্রজাদেরকে নিয়ে একটা ম্যানর হাউস তৈরি হতো, একটা জমিদার এলাকা, জমিদারি এলাকা, এবং তার মধ্যে ম্যানরের হাউসের ভিতরে জমিদারের একটা নির্দিষ্ট বাড়ি থাকতো। এবং এইভাবে সাম্রাজ্যের সম্রাট তার ক্ষমতা, বিভিন্ন প্রশাসনিক ক্ষমতা, শাসনতান্ত্রিক ক্ষমতা বিভিন্ন সামন্ত প্রভুদের মধ্যে ভাগ করে দিয়েছিলেন। এবং এই সামন্ত প্রভুরা সেই অঞ্চলে, তার শাসিত অঞ্চলে, মানে তার সেই জমিদারি এলাকায়
সে একজন সর্বময় কর্তায় পরিণত হয়েছিলেন। কিভাবে? সেই জায়গার প্রশাসনিক, শাসনতান্ত্রিক, অর্থনৈতিক সমস্ত ক্ষমতা সেই জমিদার বা সামন্ত প্রভু কিন্তু ভোগ করতেন। তিনি হয়ে উঠেছিলেন ওই অঞ্চলের সর্বময় কর্তা। তিনি একটি খামার বাড়ি তৈরি করতেন, একটি দুর্গ তৈরি করতেন। সেই দুর্গের ভিতরে তার সেনাবাহিনী, যাদেরকে নাইট বলা হতো, সেই সেনারা থাকতো। সেই সেনারা তার জমিদারিকে রক্ষা করতেন এবং ওই জমিদার বা সামন্ত প্রভু ওই অঞ্চলের সমস্ত ধরনের ক্ষমতা, এমনকি বিচারেরও ক্ষমতা, আইন শৃঙ্খলা, শান্তি শৃঙ্খলা সবকিছু রক্ষা করার ক্ষমতা তার হাতে কেন্দ্রীভূত হয়েছিল এবং এইভাবে সে হয়ে উঠেছিল ওই অঞ্চলের একজন রাজা। তো এইভাবে ছোট ছোট রাজা, মানে ছোট ছোট সামন্ত প্রভুরা মিলে পুরো সাম্রাজ্যে তারা বিভিন্ন অঞ্চলে এইভাবে শাসন ক্ষমতা ভোগ করতেন আর এদের উপরে থাকতেন রাজা। তা রাজা রাজ্যের নিরাপত্তার জন্য কিন্তু এই ব্যবস্থা করেছিলেন এবং এই ব্যবস্থাকেই বলা হয় সামন্ততান্ত্রিক ব্যবস্থা। এবং এই সামন্ততন্ত্র প্রায় ইউরোপে কয়েকশো বছর ধরে কিন্তু ছিল। প্রায় 900 খ্রিস্টাব্দে এই সামন্ত প্রথার উৎপত্তি হয় আর প্রায় 1500 খ্রিস্টাব্দ নাগাদ গিয়ে এই সামন্ত প্রথার অবসান ঘটে। সেই অবসানের অনেক কারণ আছে, আভ্যন্তরীণ কারণ আছে, আবার বাহ্যিকও কারণ আছে। এই দুটি কারণের ফলে সামন্ততন্ত্রের পতন ঘটে এবং সেই জায়গায় উত্থান হয় ধনতন্ত্রের। তাহলে একটা যুগ থেকে আরেকটা যুগের আবির্ভাব হচ্ছে, ধনতন্ত্র থেকে ধনতন্ত্রের আবির্ভাব হচ্ছে সামন্ততান্ত্রিক যুগের অবসানের ভিতর দিয়ে। তাহলে একটা যুগ থেকে আরেকটা যুগের যে রূপান্তর, এই যে সন্ধিক্ষণ, এটাকে বলা হয় যুগ সন্ধিক্ষণ। এবং এটা নিয়ে অনেক ঐতিহাসিকরা তর্ক বিতর্ক করেছেন, তাই একে বলা হয় যুগ সন্ধিক্ষণ বিতর্ক। এটা 20 নম্বরের বড় প্রশ্ন, তোমাদের কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রথমেই রয়েছে সাজেশনে এবং এটা নিয়ে আমি পরের ক্লাসে আলোচনা করবো। আজকের যেটা বিষয় আলোচনা সেটি হচ্ছে ভ্যাসালেজ। দেখো, ভ্যাসালেজ কথাটির মানেই হচ্ছে মানে এর ফরাসি শব্দ এটি এবং এর অর্থ হচ্ছে অনুচর বা পোষ্য বা ভৃত্য বা চাকর। তো এখানে চাকর, পোষ্য বা ভৃত্যকে এই সামন্ত প্রভুরা, রাজার ভৃত্য, রাজার কাছ থেকে তারা একটা জায়গা পাচ্ছে, একটা জমি পাচ্ছে। সেই জমি, এই যে জমিটা পাচ্ছে, সেই জমির অধিকার এই সামন্ত প্রভুদের কাছে যাচ্ছে। এই জমিটা যে পাওয়া, এই জমির উপরে সামন্ত প্রভুর যে অধিকার, এই অধিকারটাকে আমরা বলি ফিপ। ফিপ মানে যে জমিটা রাজা দিচ্ছেন, যে অঞ্চলটা শাসন করার দায়িত্ব সামন্তকে দেওয়া হচ্ছে, রাজার তরফ থেকে দেওয়া হচ্ছে, সেই অধিকার, সেই জমিটাকে আমরা বলি ফিপ। আর যে সম্পর্কটা রাজার সাথে এই সামন্ত প্রভুর তৈরি হচ্ছে, সেই সম্পর্কের নামটি হচ্ছে ভ্যাসালেজ। মানে এখানে রাজার ভ্যাসাল হচ্ছেন সামন্ত প্রভু। আবার একজন বড় সামন্ত, তার পক্ষে তো পুরো জমিদারি বা জমি জমা চাষ করা সম্ভব নয়। সে তখন কি করছে, তার জমিগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে কৃষকদের মধ্যে বা তার প্রজাদের মধ্যে ভাগ করে দিচ্ছেন এবং তাকে দায়িত্ব দিচ্ছেন, একটা জমির দায়িত্ব দিচ্ছেন এবং সে অনুগত থাকছে সামন্ত প্রভুর এবং নির্দিষ্ট সময়ে তাকে করও দিচ্ছেন। তা এক্ষেত্রে ওই কৃষকটিও কিন্তু সামন্ত প্রভুর একজন ভ্যাসাল। তাহলে রাজার ভ্যাসাল হচ্ছেন সামন্ত প্রভু, আবার সামন্ত প্রভুর আবার ভ্যাসাল হচ্ছেন তার নিচের যে সামন্ত, ছোট সামন্ত, আবার ছোট যে সামন্ত তার ভ্যাসাল হচ্ছেন কৃষক। তো এইভাবে একটা ধাপে ধাপে কিন্তু এর যে বিন্যাস, সেই বিন্যাসটি ছিল। অ্যাকচুয়ালি সামন্ততন্ত্রের যে আকার সেটি অনেকটা ত্রিভুজের মতো। একেবারে উপরে আছে রাজা আর একেবারে নিচে রয়েছে কৃষক, যারা জমিটা চাষ করছে, আর এর মাঝখানে আছে সামন্ত প্রভু। তাহলে রাজার ভ্যাসাল হচ্ছেন সামন্ত প্রভু আর সামন্ত প্রভুর ভ্যাসাল হচ্ছেন কৃষকেরা। তো এই যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে আমরা বলছি ভ্যাসাল। এখন ধরো রাজার কাছ থেকে জমি পাচ্ছেন সামন্ত প্রভুরা, তা এর জন্য এই যে জমি যে দিচ্ছেন বা যে শপথ নিতে হচ্ছে রাজার কাছে, যে রাজার কাছে অনুগত থাকবেন এবং নির্দিষ্ট সময়ে রাজাকে এই জমির জন্য কর দেবেন, এর জন্য একটা অনুষ্ঠান হবে, হ্যাঁ, যেটাকে বলা হচ্ছে হোম এজ অনুষ্ঠান, আনুগত্যের শপথ নেওয়ার অনুষ্ঠান, যেখানে হাঁটু মুড়ে বসে রাজার সামনে তার রাজার হাতটি নিজের হাতে নিয়ে সামন্ত প্রভু তার প্রতি অনুগত থাকার বা আনুগত্যের যে শপথ, সেই শপথ দিতে হতো। রাজা এই সামন্ত প্রভুকে আংটি, পতাকা, দণ্ড, এরকম বিভিন্ন বা জমি খণ্ডের প্রতীক, এগুলো কিন্তু রাজা আনুষ্ঠানিকভাবে এই সামন্ত প্রভুকে দিতেন। তো এইভাবে ক্ষমতা, মানে জমির ক্ষমতা রাজার কাছ থেকে চলে আসতো সামন্ত প্রভুর কাছে। আবার সামন্ত প্রভু সেই জমি ছোট ছোট কৃষকদের মধ্যে ভাগ করে দিতেন এবং সেই কৃষকদের কাছেও যখন জমি দিতেন সেখানেও নির্দিষ্ট একটা শর্ত থাকতো যে বছরের নির্দিষ্ট সময় রাজাকে, সামন্ত প্রভুকে কৃষকরা বা তার যে পোষ্য ভ্যাসাল যারা, তারা রাজস্ব দেবেন ঠিক সময় মতো এবং আরো অনেকগুলি দায়িত্ব কিন্তু পালন করতে হতো এইসব কৃষকদের। কেমন না, এই যে জমিদারি অঞ্চল বা এই যে সামন্ত প্রভুর যে জমিদারি, সেই জমিদারিকে রক্ষা করার জন্য জমিদার বাড়ি, প্রাসাদ বা তার জমিদারি অঞ্চলকে রক্ষা করার জন্য পাহারা দেওয়া
মানে সেনাবাহিনীতে কাজ করা, মানে সামন্ত প্রভুর হয়ে সৈন্য হিসেবে তার জমিদারিতে কাজ করতে হতো নির্দিষ্টভাবে। এছাড়া বছরে 365 দিনের মধ্যে 80 দিন এই জমিদারের নিজস্ব যেসব জমি আছে সেই জমিতে বেগার খাটতে হতো। নির্দিষ্ট সময় অন্তর তাকে কর দিতে হতো যে জমিটা সে চাষ করছে তার জন্য। এছাড়াও আরো একাধিক অর্থ কিন্তু তাকে মাঝে মাঝেই দিতে হতো, যে অর্থ কর হিসাবে গণ্য হতো না, এমনিতেই দিতে হতো। সামন্ত প্রভুর বাড়ির কোনো অনুষ্ঠান বাবদ বা তার যে প্রশাসনিক খরচ সেই খরচ বাবদ, এরকম মাঝে মাঝেই এইসব ভ্যাসালদের মানে এইসব ছোট ছোট কৃষকদের কিন্তু কর দিতে হতো সামন্ত প্রভুকে। আবার সামন্ত প্রভুকেও রাজাকে সময় মতো, মানে রাজার যখন যুদ্ধের প্রয়োজন হবে, যুদ্ধের প্রয়োজনে তাকে নির্দিষ্ট পরিমাণ সেনা দিয়ে তাকে সাহায্য করতে হতো। তাহলে সামরিক প্রতিশ্রুতি দান করতে হতো। শুধুমাত্র জমির জন্য অর্থ দিলেই হতো না, নির্দিষ্ট সময় অন্তর তাকে কিন্তু সেনা দিয়ে সাহায্য করতে হতো। যুদ্ধের সময় বা অন্যান্য প্রয়োজনে এই সামন্ত প্রভুকে, রাজাকে কিন্তু সেনা দিয়ে সাহায্য করতে হতো। আর কৃষকদের দিতে হতো, তার যে ঊর্ধ্বতন যে সামন্ত প্রভু আছে তাকে দিতে হতো সেনা হিসেবে নিজের পরিশ্রম বা সময়টা তাকে দিতে হতো। অনেক সময় পরবর্তীকালে দেখা যায় যে অনেকে দিতে পারছে না, সৈন্য হিসাবে কাজ করতে পারছে না, সেখানে অর্থ দিয়েও এই সমস্যার কিন্তু সমাধান করা যেত। তো এইভাবে শুধুমাত্র একটা জমি সামন্ত প্রভুর কাছ থেকে নিয়ে শুধুমাত্র কর দিলেই কিন্তু সমস্যার সমাধান হতো না, বা এই সম্পর্ক এখানেই শেষ ছিল না। এই সম্পর্ক অনেকগুলি আনুগত্য এবং অনেকগুলি সম্পর্কের মধ্যে দিয়ে আবদ্ধ ছিল, অনেকগুলি শর্তের মধ্যে দিয়ে। তার মধ্যে একটি হচ্ছে জমিদারের বা সামন্ত প্রভুর যে জমিতে বেগার কাটা, তাকে তার যে জমিদারি সেটাকে নিরাপত্তা দেওয়া, পাহারা দেওয়া, এবং সময়ে অসময়ে সামন্ত প্রভুকে সাহায্য করা অর্থ দিয়ে। এবং সামন্ত প্রভুর যে বিচারালয় আছে সেই বিচারালয়ে যদি কোনো বিষয় নিয়ে বিচার যখন হবে তখন প্রত্যেক ভ্যাসালকে সেখানে কিন্তু উপস্থিত থাকতে হবে। কোনো একজন ভ্যাসাল যদি অনুপস্থিত থাকে তাহলে কিন্তু বিচার কার্য সম্পন্ন হবে না। এইভাবে একটা আনুগত্য এবং আনুগত্যর যে সম্পর্ক, সেই আনুগত্যের সম্পর্কের ভিতর দিয়ে কিন্তু এই সামন্ততন্ত্র দাঁড়িয়েছিল। এবং সামন্ততন্ত্রকে মানে এই ভ্যাসাল ব্যবস্থাকে এই জন্য বলা হয় সামন্ততন্ত্রের মেরুদণ্ড। সামন্ততন্ত্রের মূল বিষয়টা ছিল কিন্তু এই মেরুদণ্ড। এখানে সুরক্ষা এবং আনুগত্য, সুরক্ষা, রাজাকে সুরক্ষা দিচ্ছে সামন্ত প্রভুরা এবং রাজার অনুগত হয়ে থাকতে হচ্ছে। এটাই ছিল সামন্ততন্ত্র এবং এর উপরে দাঁড়িয়েছিল সামন্ততন্ত্রের আসল বিষয়। মার্ক ব্লক এখানে বলছেন যে ত্রিভুজ আকৃতির সামন্ততন্ত্র, উপরে রাজা, নিচে ছিল ছোট ছোট কৃষক বা ভূমি দাস। এছাড়া দেখো জর্জ দুবে বলছেন যে এখানে ব্যক্তিগত মালিকানাধীন ব্যাপার ছিল, মানে এই যে সামন্ততন্ত্র ব্যবস্থাটা সম্পূর্ণ একটা ব্যক্তিগত সম্পর্কের উপর নির্ভর করে দাঁড়িয়েছিল। সামন্ত প্রভু জমি দিতেন একজন কৃষককে এবং সেই কৃষককে তার কাছে, সামন্ত প্রভুর কাছে এসে অনুগত হয়ে তার কাছে শপথ নিতে হতো, নির্দিষ্ট সময় অন্তর কর দেবে, তাকে তার জমিদারি রক্ষা করবে এবং সৈন্য হিসাবে কাজ করবে, সামন্ত প্রভুর জমিতে বেগার খাটবে, এরকম নানা রকম শর্তের বিনিময়ে তাকে অনুগত থাকতে হতো। এবার কিছুদিন পর যদি সেই কৃষকের মৃত্যু হয় তখন তার যে উত্তরাধিকারী, তার পুত্র, সে কিন্তু ওই জমির উত্তরাধিকারী হবে না। তাকে ওই জমির উত্তরাধিকারী হতে গেলে তাকে আবার নতুন করে সামন্ত প্রভুর কাছে এসে তার কাছে আনুগত্যের শপথ নিতে হতো এবং অর্থ দিতে হতো। একইভাবে সামন্ত প্রভু তিনিও কিন্তু যদি মারা যান তখন তার পুত্র বা উত্তরাধিকারী যে আছে সেও কিন্তু জমি সামন্ত প্রভু হবে না। যদি হতে হয় তখন তাকে তার ঊর্ধ্বতন যে প্রভু আছে, রাজার কাছ থেকে গিয়ে ওই সামন্ত ওই জমিদারি পাওয়ার জন্য তাকেও আবার শপথ নিতে হতো রাজার কাছে নতুন করে, এবং এর জন্য তাকেও কিন্তু অর্থ দিতে হতো। তাই এটা যেহেতু ব্যক্তিগত সম্পর্কের উপর নির্ভর করে এই সম্পর্ক দাঁড়িয়েছিল, তাই কোনো একজন ব্যক্তির যদি এখানে মারা যান বা মৃত্যু হয় তখন নতুন করে কিন্তু আবার শপথ নেওয়া বা নতুন করে আনুগত্যের ভিতর দিয়ে এই সম্পর্ক আবার নতুন করে তৈরি করতে হতো। তা এই ছিল ভ্যাসালেজ ব্যবস্থা। এই ভ্যাসালেজ ব্যবস্থাই ছিল সামন্ততন্ত্রের মূল চাবিকাঠি, কারণ এটাই হচ্ছে যে সম্পর্ক রাজার সাথে তার যে সামন্ত প্রভু আছে, তাদের যে সামন্ত প্রভুকে রাজা জমি দিচ্ছে, এদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে বলা হচ্ছে ভ্যাসাল। বা সামন্ত প্রভু যে জমিটা তার কৃষকদের দিয়ে চাষ করাচ্ছে, সেই কৃষকদের সাথে সামন্ত প্রভুর যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে বলা হচ্ছে ভ্যাসাল। ভ্যাসাল কথার মানে অনুচর বা ভৃত্য বা চাকর বা পোষ্য, যিনি যাকে পুষে রেখেছেন। আর ফিপটা কি? ফিপটা হচ্ছে যে জিনিসটার বিনিময়ে সম্পর্কটা তৈরি হচ্ছে। এখানে জিনিসটা কি? সম্পত্তি, ভূ সম্পত্তি। সেই ভূ সম্পত্তি যাকে কেন্দ্র করে এই সম্পর্ক তৈরি হচ্ছে, সেই বিষয়টা বা সেই ভূ সম্পত্তিটাই হচ্ছে
ফিপ। তা এই ছিল ফিপ আর ভ্যাসালেজ, সহজ ভাষায় বলতে গেলে এটাই। এখন এই প্রশ্নের উত্তর 5 নম্বরে 250 ওয়ার্ডের যে উত্তর, সেই উত্তর নিয়ে আমি এবার অন স্ক্রিনে আলোচনা করব। বিএ হিস্ট্রি অনার্স বা জেনারেল 6 সেমিস্টার DSEB2 সামন্ততান্ত্রিক ব্যবস্থায় ফিপ ও ভ্যাসালেজ বলতে কি বোঝো? প্রশ্ন মান 5, উত্তরটি এইভাবে লিখবে। নবম শতাব্দীর দ্বিতীয় ভাগে ক্যারিলিঞ্জীয় সাম্রাজ্যের বিভাজনের ফলে পশ্চিম ইউরোপে চরম নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়। ফলতই সাধারণ মানুষ জীবন ও জীবিকা রক্ষার জন্য কেন্দ্রীয় শাসনের মুখাপেক্ষী না থেকে আঞ্চলিক নেতৃবর্গ বা ভূমধ্যকারীরা নিজ উদ্যোগে সেনাবাহিনী গড়ে তুলে তাদের অঞ্চলে প্রতিরক্ষার ব্যবস্থা করেন। আঞ্চলিক নেতৃবর্গ হয়ে দাঁড়ায় সামন্ত প্রভু মানে ফিউডাল লর্ড। সামন্ত প্রভু এবং সামন্ত মানে ভ্যাসালের মধ্যে যথাক্রমে নিরাপত্তা বিধান ও আনুগত্যের অঙ্গীকারের মাধ্যমে সৃষ্টি হয় এক যোদ্ধা সম্প্রদায় সামন্ত প্রভু ও সামন্ত প্রভুদের মধ্যে সুরক্ষা ও আনুগত্যের এই বিশেষ ধরনকে ঐতিহাসিক মার্ক ব্লক বলেন ভ্যাসালেজ ব্যবস্থা। সামন্ততন্ত্র ব্যবস্থায় ত্রিভুজাকৃতির সামাজিক পরিকাঠামোর শীর্ষে ছিলেন রাজা এবং তার নিচে ছিলেন লর্ডরা, যিনি তত্ত্বগতভাবে রাজার ভ্যাসাল। আর সর্বনিম্নে অবস্থান ছিল সার্ফদের মানে ভূমিদাস। নিম্ন শ্রেণী হিসেবে সার্ফরা যেমন লর্ডকে আনুগত্য প্রদর্শন করত, একইভাবে লর্ডদেরকেও রাজার কাছে আনুগত্যের শপথ নিতে হতো। এর ফলে চালু হয়েছিল হোমেজ বা আনুগত্য প্রদর্শনের অনুষ্ঠান বা ভ্যাসালেজ প্রথা। এই আনুগত্য প্রদর্শনের অনুষ্ঠানকে বোঝায়। পরের প্যারা দেখো, ফরাসি শব্দ ভ্যাসালেস থেকে ভ্যাসাল শব্দটির উৎপত্তি হয়েছে, যার অর্থ হলো অনুচর, ভৃত্য বা পোষ্য। সামন্ত যুগে প্রধান বৈশিষ্ট্য ছিল ঊর্ধ্বতন ভূস্বামী ও নিম্নতম কৃষকদের মধ্যে বিভিন্ন স্তরের চুক্তির মাধ্যমে প্রকৃত সম্পর্ক স্থাপন। ভ্যাসালেজ ব্যবস্থায় ভ্যাসালার নিরস্ত্র ও শিরস্থানবিহীন অবস্থায় তার প্রভুর হাত নিজের হাতের মধ্যে ধরে প্রভুর প্রতি আনুগত্য বিশ্বস্ততা প্রদর্শন করতেন। এছাড়াও ভ্যাসালেজ ব্যবস্থায় রাজার কাছ থেকে কর্তৃত্বের প্রতীক, পতাকা, দণ্ড, আংটি, ছবি, বল্লম, মৃত্তিকা খণ্ড প্রভৃতি নতজানু হয়ে ভ্যাসাল গ্রহণ করবেন। এইভাবে রাজা অথবা ঊর্ধ্বতন প্রভু কর্তৃক নিয়োজিত হবার পর ফিপ বা জমির উপর ভ্যাসালের বৈধ অধিকার প্রতিষ্ঠিত হতো। মার্ক ব্লক ভ্যাসালেজ ব্যবস্থাকে সামন্ততন্ত্রের স্বাভাবিক ফসল বলে মনে করেন, কিন্তু জর্জ দুবে সামন্ততন্ত্রের রাজনৈতিক দিকটির উপর বেশি গুরুত্ব দিয়ে তাকে রাষ্ট্রের শাসনের বদলে ব্যক্তিগত নিয়ন্ত্রণাধীন শাসন ব্যবস্থা হিসেবে উপস্থিত করার পক্ষপাতী। কেন্দ্রীয় সরকারের দুর্বলতার সুযোগে লর্ডের কর্তৃত্ব ভ্যাসালেজ ব্যবস্থার মাধ্যমে বৃদ্ধি পেয়েছিল। সামন্ত প্রভু তার পোষ্য ব্যক্তি এর কাছ থেকে কর বাবদ অর্থ আদায় করা ছাড়াও কয়েকটি দায়িত্ব পালন করার অঙ্গীকার দাবি করত। অপরদিকে পোষ্য ব্যক্তিরা সামন্তপ্রভুর পক্ষ থেকে কতকগুলি দায়িত্ব পালনের স্বীকৃতিকে অধিকার বলে মনে করত। সামন্তপ্রভু তার পোষ্য ব্যক্তিদের কাছ থেকে যেসব দায়িত্ব পালনের প্রতিশ্রুতি প্রত্যাশা করত, তার মধ্যে দুটি দিক ছিল খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, অধীনস্থ পোষ্য ব্যক্তিদের জমিদারি থেকে শত্রুদের বিতাড়িত করা এবং প্রাসাদ ও জমিদারির নিরাপত্তা বিধানের জন্য সামরিক সাহায্য দান। প্রকৃত পক্ষেই সামন্তপ্রভু শাসিত অঞ্চলের নিরাপত্তার জন্যই এই দায়িত্ব তার পালন করতে হতো। দ্বিতীয়ত, যুদ্ধক্ষেত্রে বা বিচারালয়ে পোষ্য ব্যক্তির প্রতি কোনো প্রকার অন্যায় বা অবিচার করা হলে তার প্রতিকারের জন্য সামন্তপ্রভু সাহায্য প্রার্থী হতে পারত। প্রকৃতপক্ষে পারস্পরিক চুক্তির দায়বদ্ধতা সামন্ত প্রথার মূল ভিত্তিরূপে বিবেচিত হতো। পরের প্যারা দেখো, রাজা বা সামন্ত প্রভুর মতো পোষ্যদেরও অনেক দায়িত্ব পালন করতে হতো। যুদ্ধের সময় চুক্তির শর্ত অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক সৈন্য দিয়ে পোষ্য ব্যক্তিরা সামন্ত প্রভুকে সাহায্য করতে বাধ্য থাকত। সাধারণত স্বাভাবিক পরিস্থিতিতে পোষ্যগণ প্রতি বছর 40 দিন করে সামন্ত প্রভুকে সাহায্য দান করতে বাধ্য ছিল। পরবর্তীকালে সৈন্য দিয়ে যুদ্ধক্ষেত্রে সাহায্য করার পরিবর্তে সামন্ত প্রভুকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দানের রীতি প্রচলিত হয়। সামন্ত প্রভুদের প্রতি পোষ্যদের দ্বিতীয় কর্তব্য ছিল সামন্তদের পরিচালিত বিচারালয়ে উপস্থিত থাকা। কোনো সামন্তে এককভাবে বিচারকার্য পরিচালনা করতো না, সাহায্যকারী হিসেবে উপস্থিত থাকতো। সামন্ত প্রথার রীতি অনুসারে সতীর্থ জমিদারদের অনুপস্থিতিতে কোনো পোষ্য ব্যক্তির বিচার করা যেত না। আবার কোনো পোষ্য ব্যক্তি বিচারালয়ে উপস্থিত সম্মত না হলে অন্যান্য পোষ্য ব্যক্তির প্রয়োজন হলে তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে আপত্তি করতে পারত না। তৃতীয়ত, বিভিন্ন খাতে পোষ্যগণ সামন্ত প্রভুকে নগদ অর্থ দিতে বাধ্য ছিল, তবে এই অর্থকে কখনোই কর হিসাবে বিবেচনা করা হতো না। সাধারণত রাজদরবারে অতিরিক্ত ব্যয় নির্বাহের জন্য এই অর্থ আদায় করা হতো। জমিদারির আয়তন বৃদ্ধি ও অন্যান্য গুরুত্বের কথা বিবেচনা করে এই অর্থের পরিমাণ স্থির করা হতো। সামন্ত প্রথার আমলে সামন্ত প্রভুদের পোষ্যদের আরও একটি খাতে নগদ অর্থ দিতে হতো। এই অর্থ সাহায্য বা রিলিফ নামে পরিচিত ছিল। জমিদারিগুলিতে বংশানুক্রমিক সম্পত্তি বলে বিবেচিত হতো না, তবে কোনো পোষ্যের মৃত্যু ঘটে তার উত্তরাধিকারী নগদ অর্থ অন্যান্য উপহার প্রদান করে সামন্ত প্রভুর কাছ থেকে পুনরায় জমিদারি লাভ করতে পারত। তবে প্রথা অনুযায়ী জমিদারির উত্তরাধিকার বংশানুক্রমিক ছিল এবং আনুষ্ঠানিকভাবে উত্তরাধিকারের স্বীকৃতি দানের জন্যই সামন্ত প্রভু এরূপ অর্থ লাভ করত।
তাছাড়া সামন্তপ্রভুর উত্তরাধিকার লাভের সময় পোষ্যগণ বিশেষ কর বা অর্থ দিতে বাধ্য ছিল। উক্ত 3 প্রকার কর আদায়ের মধ্যে সামন্ত প্রথার একটি মূল সূত্র নিহিত ছিল। সামন্তপ্রভু ও জমিদারদের মধ্যে একান্ত ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে ভূসম্পত্তি বন্টন করা হতো। সুতরাং এই দুই পক্ষের যে কোনো একজনের মৃত্যুর পর অপর আবার নতুন করে চুক্তি করার প্রয়োজন দেখা দিত। তাছাড়া প্রতিটি ক্ষেত্রেই সামন্তপ্রভু জমিদারদের কাছ থেকে অর্থ আদায়ের সুযোগ লাভ করত। পরিশেষে এ কথা বলা যায় যে আনুগত্য ও নিরাপত্তার সম্পর্ক গড়ে ওঠা এই ভ্যাসালেজ ব্যবস্থা মধ্যযুগের সামন্ততান্ত্রিক কাঠামোর প্রধান মেরুদণ্ড ছিল। তো এই ছিল সামন্ততান্ত্রিক ব্যবস্থায় ফিফো ভ্যাসালেজের উপরে 5 নম্বরের শর্ট প্রশ্ন, তার উত্তর। তোমরা এই উত্তরটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের বাকি যেসব সাজেশন অনুযায়ী প্রশ্নগুলো রয়েছে, যে সাজেশন আমি দিয়েছি সেই সাজেশন ধরে প্রতিটি প্রশ্নের উত্তর আমি একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তার আলোচনা ব্যাখ্যা সহ তোমাদের সামনে উপস্থিত করব। তাই আমার এই চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, আমাকে উৎসাহিত করবে যাতে নিত্য নতুন ভিডিও ক্লাস তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তোমরা বন্ধুদের কাছে চ্যানেলকে শেয়ার করবে এবং নিজেদের মতামত নিজে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক